সুন্দরবন। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ অর্থাৎ 34% রয়েছে ভারতের মধ্যে। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয় সুন্দরবনকে। এই সুন্দরবনকে জালের মতো জড়িয়ে আছে সামুদ্রিক স্রোতধারা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল। এখানেই দেখা মেলে নরখাদক রয়্যাল বেঙ্গল টাইগারের। এছাড়াও চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর এই সুন্দরবন। প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী সর্বমোট 245টি শ্রেণী ও 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে এই সুন্দরবনে। সুন্দরবনের ইতিহাস যেটুকু জানা যায় সেটা হলো মুঘল আমল 1203 থেকে 1538 খ্রিস্টাব্দ স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিক পাওয়ার পর সুন্দরবনের এলাকার মানচিত্র তৈরি করা হয়। বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় অবশ্য আসে 1860 খ্রিস্টাব্দের দিকে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। এল.টি. হজেস 1829 সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে পড়ে, যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.3% এবং সমগ্র বনভূমির প্রায় 66%। কিন্তু যখন আপনি প্রকৃতির সাথে লড়াই করার চেষ্টা করছেন প্রতিনিয়ত, কিন্তু বুঝতে পারছেন না যে প্রকৃতি আপনাকে কোন বিচার দিতে চাইছে, তখন এটি শুধুমাত্র আপনাকে ফলাফল দেবে। এই ঐতিহ্যবাহী জঙ্গলে আছে পরিবার নিয়ে বহু মানুষের বসবাস। তারা মধু সংগ্রহ করে, কাঠ কাটে, মাছ ধরে, তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু এই জীবিকা এইসব মানুষদের কত যে বিপদের সম্মুখীন করে তার ইয়ত্তা নেই। বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন মানুষের মনে এক শঙ্কা সৃষ্টি করেছে। সুন্দরবনও পিছিয়ে থাকেনি। বিগত 20 বছরে সুন্দরবনের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে 3 সেন্টিমিটার বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি নদী থেকে সুন্দরবন অঞ্চলে পলিপ্রবাহের ক্রমশ হ্রাসের ফলে ভূমি ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবন অঞ্চলে জল ও মাটির লবণাক্ততা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। অনুমান করা হচ্ছে যে এই অঞ্চলের অনেক অংশ 2050 সালের মধ্যে সমুদ্র স্তরের লবণাক্ততার কাছাকাছি পৌঁছে যাবে। 1975 থেকে 2020 সালের মধ্যে ম্যানগ্রোভ বনের কভারেজের দিকে তাকিয়ে একটি গবেষণায় দেখা গেছে যে ম্যানগ্রোভ বনের ঘনত্ব আনুমানিক বার্ষিক 1.3% হারে কমছে। সুন্দরবন অঞ্চল সবসময় ঘূর্ণিঝড় ও চরম আবহাওয়ার ঘটনা দ্বারা প্রভাবিত হলেও এই ঘটনার হার এবং তীব্রতা দিন দিন বাড়ছে। গত 23 বছরে এলাকাটি 13টি সুপার সাইক্লোন প্রত্যক্ষ করেছে। আমফানের পরে সরকার অনুমান করেছিলেন যে 10 লক্ষেরও বেশি কৃষক
ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন প্রায় 50 লক্ষ মানুষ তাদের জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল। বিশ্ব ব্যাংকের মতে সুন্দরবনের প্রায় 80% পরিবার জীবিকা নির্বাহ করে, যার সাথে কৃষি, মাছ ধরা এবং জলজ উৎপাদনের ওপর নির্ভর করে। লবণাক্তকরণ কৃষিকে হুমকির মুখে ফেলেছে। মাছের সংখ্যা কমে যাওয়ায় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনভিত্তিক জীবিকা ম্যানগ্রোভ প্রজাতির গঠনের পরিবর্তনের দ্বারা বিরূপভাবে প্রভাবিত হচ্ছে, যা স্থায়ী কাঠ ও মধু উৎপাদনের মূল্য হ্রাস করছে। ভারতীয় সুন্দরবনের 3টি গ্রামের সমীক্ষায় দেখা গেছে যে 62% কর্মশক্তি তাদের মূল জীবিকা হারিয়েছে এবং অনেক বেশি অনিশ্চিত আয়ের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছে। সুন্দরবন অঞ্চলে এই লবণাক্ত মৃত্তিকার জন্য চাষের প্রতি আগামী প্রজন্ম আগ্রহ হারাচ্ছে। তারা চাষকে নিজেদের জীবিকা হিসাবে নিচ্ছে না। তারা পাড়ি দিচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাওয়ার কারণ হচ্ছে কাজ শেখা, কর্মক্ষেত্র তৈরি করা এবং মাসিক বেতন পাওয়া। অর্থাৎ যে চাষি ছোট থেকে বড় হতে দেখছে চাষ করতে তার বাবাকে বা তার দাদুকে, সে নিজে সেই চাষের প্রতি আর আগ্রহ পাচ্ছে না। এই জায়গার থেকে দাঁড়িয়ে সুন্দরবন অঞ্চল আজকে চাষবাসের দিক থেকে অনেক পিছিয়ে পড়ছে। সুন্দরবনকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে বহু বেসরকারি, সরকারি দপ্তর আজ সুন্দরবনের মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র সুন্দরবনকে ফিরিয়ে আনবার জন্য বললেও ভুল। সেই জায়গায় বসবাসকারী বহু মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চেষ্টায় তারা নিমজ্জিত। কিন্তু কোনো জিনিসকে একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। সাম্রাজ্য তৈরি হলে যেরকম একদিন ধ্বংস হয়, এটা যেমন সত্যি, ঠিক তেমনই সাম্রাজ্য তৈরি করতেও একটা অনেক সময় লাগে। আর সেই সময়টুকু সুন্দরবনকে আমাদের তরফ থেকে দিতেই হবে। হতেই পারে ভবিষ্যতে সুন্দরবন আরও সুন্দরভাবে তৈরি হলো, সুন্দরবনের নাম সুন্দরভাবেই রইল, কিন্তু সবটাই ভবিষ্যৎ কেই বা দেখেছে। কিন্তু আমরা আশায় থাকব সুন্দরবনের মানুষ ভালো থাকবেন, আরও ভালোভাবে বেঁচে থাকবেন এবং যারা বেরিয়ে গেছেন সুন্দরবন থেকে তারা আবার একদিন ফিরে আসবেন। এই আশায় আমার এই ভিডিও শেষ করলাম। নমস্কার।